নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, আজ পরিস্থিতির উন্নতির পূর্বাভাস। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে অভিযোগপত্র দিল গাম্বিয়া, প্রত্যাবাসনে চীনকে আশ্বাস নেপিদোর। হেমায়তপুরে ত্রাস শেখ ফরিদ গ্রেপ্তারে এলাকায় স্বস্তি, গার্মেন্টস কর্মীদের টার্গেট করতে ধর্ষণ, চাঁদাবাজি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে উপকূলীয় প্রাণ প্রকৃতি, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ঢুকছে লোনা পানি। এবং মার্কিন নির্বাচনে বেশিরভাগ অভিবাসীর সমর্থন পাবেন না ট্রাম্প, সমীকরণ বদলে দিতে পারে ইলেকটোরাল কলেজ। স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তোমার। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সাধারণ নিম্নচাপের রূপ নিয়ে দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরে 4 নম্বর থেকে নামিয়ে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ দুপুর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর কিছু কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। সেই সঙ্গে আরও দুর্বল হয়ে তা উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় খেপুপাড়ায় সর্বোচ্চ 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টি যেটা হচ্ছে অতি ভারী বর্ষণ, আমরা আশা করছি হয়তো এটা আজকে দিন এবং রাতও এটা কন্টিনিউ করবে, এবং এটা আশা করছি আগামীকাল সকাল থেকে এটা গ্র্যাজুয়ালি কমে যাবে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। নভেম্বরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও। এটা যাওয়ার পরে হয়তো আপনার ওয়েদার কন্ডিশন কিছুদিন স্টেবল থাকবে, ভালো থাকবে। তারপরে হয়তো নতুন করে একটা নিম্নচাপ অথবা আমরা সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এটা সাইক্লোন সিজন। হয়তো আপনার এই মাসে না হলেও সামনের মাসের দিকে কিছুটা হলেও একটা সম্ভাবনা আছে। এদিকে 2 দিনে টানা বৃষ্টিতে বিপর্যস্ত নগর জীবন। রাজধানীর অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এজন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন নগরবাসী। এতটুকু বৃষ্টি হয়েছে, আর যদি আরো একটু বৃষ্টি হতো দেখবেন যে রাস্তার উপর দিয়ে পানি গলাবে। বৃষ্টি নামলে আঁটু পানি হয়ে যায়, কোনো মানুষ চলাচলের উপযোগী থাকে না, এবং কোনো বাচ্চা টাচ্চা পরে এখানে ব্যথা পাইছে, রিক্সা উল্টে গেছে। কাস্টমার নাই, বৃষ্টি জলাবদ্ধতা, কাস্টমার আসতে পারে না, কাস্টমার সারাদিন বসে থাকি আমরা এখানে। দেখেন সব দোকান সবাই শূন্য হাতে বসে রয়েছে। শনিবার সকাল পর্যন্ত রাজধানী সহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল থেকে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল। এদিকে টানা বৃষ্টিতে অনেক সড়কে জমেছে পানি, বিপর্যস্ত জনজীবন। কখনো মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে এমন পরিস্থিতি উপকূলীয় জেলাগুলোতে, ভোগান্তিতে জনজীবন। বৃষ্টিতে অনেক শহরেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বরিশালের সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটায় সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। আমরা পানিতে তলাই রয়েছি, পানি তো আর নিষ্কাশন হয় না, পানি তো ড্রেন সমস্ত কিছু বন্ধ, ঘর বাড়িতে তো পানিতে ঢুকে যাইতেছে। এখন আমরা কোথায় যাব, কিভাবে কি থাকবো? কামকাজে কর্মস্থলে যাবো, তাও যাইতে পারি না, অবস্থা খুবই খারাপ। ঘরে খাবার দাবার তাও নাই। নগরীর রাস্তাঘাট সম্পূর্ণ তো হয়েছে, আমাদের কাজ কমে অনেক অসুবিধা হইতেছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর, বাগেরহাটেও। নোয়াখালীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা প্লাবিত। লঘুচাপের প্রভাবে 2 দিন ধরে খুলনা অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে যেটা দরকার, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ আমরা খুলেছি, এবং পাশাপাশি আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলি, খুলনাতে প্রায় 814টি আশ্রয়কেন্দ্র আছে, সেগুলো আমরা প্রস্তুত করে রেখেছি।
এদিকে লঘুচাপের প্রভাবে হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। পাথারহাট যাইতেছিলাম মেডিসিন নিয়ে, আর দুর্যোগের কারণে তো যাইতে পারতেছি না। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলে প্রায় কয়েকশো যানবাহন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবহাওয়ার আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন এবার আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আবহাওয়ার পরিস্থিতি আজকে কেমন দেখছেন রাজধানীতে, এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে? গত 24 ঘন্টার যে আবহাওয়া পরিস্থিতি তাতে বলছে যে সকাল থেকে যে পূর্বাভাস ছিল সেই গভীর যে নিম্নচাপটি সেটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আমরা এই মুহূর্তে আগারগাঁওতে রয়েছি। আমরা যদি একটু আকাশের পরিস্থিতি আপনি ক্যামেরার মধ্যে দেখাতে চাই, আকাশ কিন্তু মেঘলা রয়েছে। সকাল থেকে আমরা যখন আসছি তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে, এবং সর্বশেষ যে পূর্বাভাসটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত যে নৌ বন্দর সমূহতে 2 নম্বর সতর্কতা সংকেত, এবং সমুদ্র বন্দরেও একই অবস্থা বলা হয়েছে। এবং গতকালকে পর্যন্ত 24 ঘন্টার যে পূর্বাভাস তাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 24 ঘন্টায় 169 মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। খেপুপাড়াতেও হয়েছে 63 মিলিমিটার, এবং যদিও সেটি পরবর্তীতে বাড়ছে। এবং এখনকার যেটি অবস্থা সেটি হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়ে আজ দুপুরের দিকে 12টা থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গ খুলনা অতিক্রম করবে। এটা হচ্ছে গত 24 ঘন্টার যে ফলাফল সেটি আমরা বলছি। এবং আরেকটি বিষয়, সেখানে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি সেটি কিন্তু অতিক্রম করেছে। আর আপনি জানেন যে সব আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এবং আবহাওয়া অধিদপ্তর 24 ঘন্টার একটি আবহাওয়ার বুলেটিন দিয়ে থাকে, এবং সেই মোতাবেক এখনকার তাদের ওয়েবসাইট পোর্টাল যেটি বলছে সেটি হচ্ছে যে যে নিম্নচাপটি সেটি মানিকগঞ্জে অবস্থান করছে, এরকম একটি আবহাওয়া অধিদপ্তরের যে পোর্টাল সেই পোর্টালে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয়, আর সেটি হচ্ছে বৃষ্টিপাতের যে আশঙ্কাটা করা হয়েছিল সকালে, আমরা আসলে আকাশ এখনো আংশিক মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হচ্ছে, তবে সেটি আসলে গতকালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেটি আসলে এখন নেই বললেই চলে। তবে আকাশাঙ্ক স্থল নিম্নচাপটি মানিকগঞ্জ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর যেমনটা বলছে। আর দক্ষিণ পশ্চিমের মৌসুমী বায়ু দেশের উত্তর পশ্চিম অংশ থেকে বিদায় নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে হয়তো যে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি উন্নতি হবে, এমনটাই বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজকে বিকাল নাগাদ কিংবা আজকে দুপুর নাগাদ এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক, এবং আকাশে যে মেঘ রয়েছে সেই মেঘ কেটে যাবে বলে এখানকার আবহাওয়া অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা সেমনটাই জানিয়েছেন। রাজধানীর আগারগাঁও থেকে বিভিন্ন আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রীকে এই তথ্য জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মিয়ানমারের নির্বাচনের পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের উদ্যোগের কথাও জানানো হয়েছে। 2017 সালের 25 আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। আগে থেকে ছিল আরও 4 লাখ। আন্তর্জাতিক চাপে তাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষে ঢাকা নির্বিদ্যুৎ চুক্তি হলেও প্রত্যাবাসন শুরু হয়নি আজও। এ নিয়ে শুরু থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। সেই ধারাবাহিকতায় ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে ত্রিমুখী প্রস্তুতিমূলক বৈঠক শুরু করতে গুরুত্ব দিচ্ছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনকে টেলিফোনে জানিয়েছেন রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আবারও আশ্বস্ত করেছে মিয়ানমার। দুঃখজনকভাবে চীন এ যাবৎ এ ব্যাপারে মিয়ানমারের পক্ষাবলম্বনী করে এসছে। সেই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে কিন্তু মিয়ানমার চীনকে আশ্বস্ত করেছে অথবা চীন আমাদেরকে মিয়ানমার আশ্বস্ত করেছে বলে বলবে, এতে খুব আশাবাদের কিছু দেখি না আমি। তবে আমরা আশা করব যে চীনের অবস্থান পরিবর্তিত হবে। চীনের অবস্থান যদি পরিবর্তিত হয় তাহলে এটা সম্ভব যে মিয়ানমারের উপর কিছু চাপ সৃষ্টি হবে এবং মিয়ানমার রাজি হবে তাদেরকে ফেরত নিতে। মন্ত্রণালয় আরও জানিয়েছে রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের সঙ্গে নানা পর্যায়ে যোগাযোগ রাখছে চীন। দেশটির এই উদ্যোগ সংকট সমাধানে সুফল আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তো মিয়ানমার আমরা বরাবরই দেখেছি যে কোনো না কোনো বিষয় নিয়ে আসে এবং সেই বিষয়গুলো নিয়ে তারা সবসময় পিছিয়ে দেয়। তবে আমি মনে করি যে চীনের যদি একটা বড় প্রেশার পড়ে তাহলে মিয়ানমার, আমার বিশ্বাস যে তখন সে সিরিয়াস হবে এই প্রত্যাবর্তনের বিষয়ে।
এদিকে চীনের করোনা টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে অভিহিত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন মহামারী পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীনের আগ্রহের কথা। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেমায়তপুরের জয়নাবাড়ির আতঙ্ক শেখ ফরিদ গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরেছে ওই এলাকায়। তার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীদের টার্গেট করে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এলাকাবাসীর। এমনকি গ্রেপ্তারের পরও ফরিদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন অনেকে। র্যাব জানিয়েছে ফরিদের বিরুদ্ধে এই পর্যন্ত 12টি মামলা ও 15টি জিডির খোঁজ পেয়েছেন তারা। হেমায়তপুরের জয়নাবাড়ির বড় বাড়িতে বুধবার রাতে অভিযান চালিয়ে শেখ ফরিদ নামে একজনকে গ্রেফতার করে র্যাব 4। এ সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। র্যাব বলছে ফরিদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসার একাধিক অভিযোগ আসে তাদের কাছে। খোঁজ নিয়ে 12টি নিয়মিত মামলার তথ্য নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয় তাকে। জামিন নিয়ে বের হয়ে এসে আবারও সে তার যে প্রকৃত যে চরিত্র, সন্ত্রাসী চরিত্রে ফেরত আসে, আবারও এই গার্মেন্টস সেক্টরে বা ওই এলাকাবাসীকে সন্ত্রাসী কার্যকলাপ, ভয়ভীতি দেখানো, টাকা আদায়। ফরিদের ভাই জানান এর আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন তিনি। তবে তার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা দাবি করছেন তিনি। কি যে এটা বলতে পারি না স্যার, এটা অনেক সত্যমি করে মানুষ দিতেছে, এটা কেডা দিতেছে, কেডা করতেছে, এটা বলতে পারতেছি না। ফরিদের বিষয়ে মুখ খুলতে ভীত এলাকাবাসী। এমনকি গ্রেপ্তারের পরও তার বিরুদ্ধে ক্যামেরার সামনে অভিযোগ করতে চান না কেউ। অনেক চেষ্টায় মিলল কিছু তথ্য। উল্টাপাল্টা এই তাপালিং এটা ওই এরকম এলাকায় তো এমনি করে আর কি, মস্তানি করে আর কি। অবশেষে এলাকার প্রবীণ কয়েকজন বাসিন্দা জানালেন ফরিদের নানা কুকর্মের কথা। তবে তাদের মধ্যেও দেখা গেল আতঙ্ক। কইতে গেলে একটা ঝামেলা হয়ে যাবে, কথা বলেন নাই, হ্যাঁ টানফান করে চলে। সে সমস্ত গার্মেন্টসের মেয়েদের বেতন পেয়ে আসলে তাদের বেতনগুলো ছিড়াইয়া নিয়ে যায়। এদের বাড়িতে যে কয়জন আছে ভাই বেড়াদার সব খারাপ। ফরিদের গ্রেপ্তারে স্বস্তির কথা জানালেন এলাকার বাসিন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রাণ প্রকৃতি। সাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বাঁধ ভেঙে সমুদ্রের পানি ঢুকে লবণাক্ততা বাড়ায় 11 বছরে মারা গেছে 1 লাখেরও বেশি গাছ। বন বিভাগ বলছে এভাবে গাছ মারা যাওয়ায় হুমকিতে পড়ছে এলাকার জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদন। আর লবণাক্ততা ঠেকাতে টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার পর লন্ডভন্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ায় গাছ মারা যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় ফসল, শাকসবজির উৎপাদন। এই প্রতিকূলতার মাঝেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ। কিন্তু 2019-এ ঘূর্ণিঝড় ফণী আর এবছর আমপানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে আবারও তছনছ হয়ে যায় জেলার শ্যামনগর ও আশাশুনি এলাকা। বেড়িবাঁধ ছাপিয়ে লবণ পানি ঢুকে পড়ে গাবুরা, পদ্মপুকুর, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়। বন বিভাগ বলছে অতিরিক্ত লবণাক্ততা সহ্য করতে না পেরে এসব এলাকায় মারা গেছে লক্ষাধিক গাছ। নতুন রোপণ করা চারা গাছ বা ক্ষেতের ফসলও টিকছে না। লবণ পানি ঢোকার কারণেই এই এলাকার সমস্ত সবুজ গাছপালাগুলি মারা যাচ্ছে। আমফানের পরে আমাদের এলাকায় নোনা পানি ঢুকিয়া আমাদের গাছগাছগুলো, সবুজ গাছগাছগুলো মারা যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির গাছ রোপণের পরিকল্পনা করছে বন বিভাগ। এলাকায় জীববৈচিত্র্য ফেরাতে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে সরকার কাজ করছে জানালেন জেলা প্রশাসক। আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলে মানুষকে এই মরুকরণ বলেন অথবা এই যে গাছপালা, তার যে জীববৈচিত্র্য যেটা, এটাকে সংরক্ষণ করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই সরকার এবং এখানে অনেক এনজিও কাজ করে। উপকূলীয় এলাকায় সমুদ্রের লবণাক্ত পানি ঢোকা রোধ করা গেলে এবং বৃষ্টিপাত বেশি হলে মাটি ধীরে ধীরে আবার ফসল ফলার উপযুক্ত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সকাল 9:57 দেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে।
তবে করোনার কারণে এবার ঢাকায় হচ্ছে না কুমারী পূজা। এছাড়াও মহা অষ্টমীতে মন্দির মণ্ডপে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের কথা থাকলেও এবার শুধু পুষ্পাঞ্জলির ব্যবস্থা সীমিত আকারে করা হয়েছে। এছাড়াও প্রসাদ হিসেবে অন্যান্য বছরের মতো খিচুড়ি বিতরণ করা হবে না। সকাল 10:45 ভক্তদের জন্য অঞ্জলি প্রদান সরাসরি টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো হবে। এছাড়াও সন্ধ্যায় আছে সন্ধি পূজা। এর আগে শুক্রবার সপ্তমী পূজা এবং সন্ধ্যা আরতির মধ্য দিয়ে মহাসপ্তমী পালিত হয়েছে। আগামীকাল রোববার মহানবমী এবং সোমবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। করোনার কারণে এবছর পূজা মণ্ডপগুলোয় নেই অন্যান্য বছরের মতো আয়োজন। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলছে পূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যা আরতির পর বন্ধ থাকছে পূজা মণ্ডপ। মহাসপ্তমীর সন্ধ্যায় পূজা মণ্ডপে উৎসব মুখর পরিবেশ। ভক্তরা এসেছেন দেবী দুর্গা দর্শনে। করোনাটা যেন খুব শিগগিরই দূর হয়ে যায়, সবাই যেন সুস্থভাবে পুনরায় আবার আগের মতো চলাফেরা করতে পারে। এবারকার সিনারিওটা একদম ডিফারেন্ট। এবার মানুষ অনেক কম, ইভেন বৃষ্টিও হচ্ছে, যার কারণে মানুষের পরিমাণ আরো কম। আমাদের সবাইকে মাস্ক পরে ঢুকতে হচ্ছে, নাহলে ঢুকতে দিচ্ছে না। টোটালি একটা ডিফারেন্ট সিচুয়েশন, বাট অ্যাটলিস্ট পূজাটা হচ্ছে। তবে করোনার কারণে এবছর পূজা মণ্ডপগুলোয় নেই অন্যান্য বছরের মতো আয়োজন। এবছর সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রয়েছে দুর্গাপূজা। বন্ধ রয়েছে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি মার জন্য, মা আসবে আমাদের কাছে, কিন্তু সেটা আমরা সেভাবে করতে পারছি না মাকে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক কষ্টে। কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা যে তারপরও মার দর্শনে আসতে পেরেছি, সেটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। মহাসপ্তমীর সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতার মধ্যে ছিল সান্ধ্য আরতি। সন্ধ্যায় আমরা মার চরণে আবার নিবেদন জানাই আমরা কি করলাম, আমরা যথার্থ তাকে আরতি দিলাম। আরতি দেওয়ার পরে মাকে এখন আমরা নির্দেশ দেবো। শনিবার মহা অষ্টমীতে হবে সন্ধি পূজা, রোববার বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী, সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খুব একটা জমেনি পূজার কেনাকাটা। বিক্রেতারা বলছেন করোনা পরিস্থিতির পাশাপাশি খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারে। তবে গত বছরের মতো না হলেও বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। করোনা পরিস্থিতির মধ্যেই উদযাপিত হচ্ছে এবারে দুর্গাপূজা। এরই মধ্যে বাদ ছেদেছে বৈরী আবহাওয়া। তবে এরপরও কেনাকাটা বেড়েছে অনেক বিপণী বিতানে। বড়দের সঙ্গে বাজারে আসছে শিশুরাও। কেনাকাটা বেশি পোশাকের দোকানে। প্রসাধনী, সাজসজ্জার উপকরণের দোকানেও ক্রেতা কম নয়। শপিং তো ভালোই, আর ভিড়ও প্রচুর। কেনাকাটাও আমাদের হয়ে গেছে, শাড়ি টাড়ি আর টুকটাক কেনাকাটার জন্য আসছি। পরিবার নিয়ে আসতে হয়, ছেলেমেলে, তারপর নাতিপুতি আছে, কিনে দিতে হবে। আগের বছর পূজায় ছাড়টা আরো বেশি ছিল, এবার আমি জাস্ট একটা শপে পেয়েছি। অন্যান্য বছরের মতো এবার পূজার মৌসুমে বিক্রি না হলেও সন্তুষ্ট বিক্রেতারা। তারা বলছেন যা বিক্রি হচ্ছে তাতেই করোনার ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার সুযোগ পাওয়া যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ কাস্টমাররা আসছে। যেমন রোজার ঈদে তো আমরা বন্ধই ছিল আমাদের মার্কেট আড়াই মাসের মতো। কোরবানির ঈদে কিছু কাস্টমারদের আমরা সাপোর্ট দিতে পেরেছি, তো এখন আমরা হাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সবাই তো আশা নিয়েই তো ব্যবসা বাণিজ্য করতেছি। সামনে যদি পরিস্থিতি ভালো হয় বা সামনে আবার রমজান আসতেছে, তখন যদি পরিস্থিতি ভালো হয়। পূজা উপলক্ষে বিপণী বিতানের পাশাপাশি বিক্রি বেড়েছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রকোপের শুরুর দিকে কমলেও এখন আগের অবস্থায় ফিরতে শুরু করেছে মোবাইল ফোনের ব্যবহার। তবে সেবার মান নিয়ে অসন্তোষও আছে গ্রাহকদের। বিটিআরসি বলছে নানা সীমাবদ্ধতার কারণে সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যাচ্ছে না, তবে চেষ্টা অব্যাহত আছে। করোনার প্রকোপের শুরুর দিকে টালমাটাল অবস্থায় পড়ে মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি। অনেকটা হঠাৎ করেই কমে যায় মোবাইল ফোনের সচল সংযোগ। ফেব্রুয়ারিতে সচল সিম ছিল 16,61,00,000। জুনে এই সংখ্যা প্রায় 50 লাখ কমে 16,12,00,000 নেমে আসে।
তবে সময়ের সঙ্গে অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আগস্টে মোবাইল ফোনের সচল সংযোগ বেড়ে হয়েছে 16,60,00,000। তবে করোনার পর বেড়েছে মোবাইলে ইন্টারনেটের ব্যবহারকারী সংখ্যা। ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 9,42,00,000 হলেও আগস্টে সেই সংখ্যা পৌঁছেছে 9,96,00,000-এ। যে কোনো সময় আবার যদি বাড়তে পারে, আমাদের কিন্তু সবসময় এই প্রিপারেশনটা রাখতে হচ্ছে। প্রতি সপ্তাহে আমরা দেখছি, অবশ্যই প্রতি মাসে দেখছি যে আবার যদি লকডাউন হয় বা আবার যদি করোনা ভাইরাস বাড়ে, আমরা কিভাবে এটা রিঅ্যাক্ট করবো যাতে আমরা বেস্ট সার্ভিস দিতে পারি আমাদের কাস্টমারকে। এই মুহূর্তে যদিও বা এটা গত বছরের সমপর্যায়ে নেই, কিন্তু আমরা অনেকটা রিকভার করেছি এবং আমরা আশা করছি যে কোভিড সিচুয়েশন নর্মাল হলে আমরা আমাদের পুরো গ্রাহক সংখ্যা যেটা হারিয়েছিলাম আমরা সেটা ফেরত পাবো। বিটিআরসি বলছে তথ্য প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ছে। ব্যবহারকারী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মানও বাড়ানোর চেষ্টা চলছে। সেবা মান নিয়ন্ত্রণ করার অনেকগুলো কারণে, ধরেন স্পেকট্রাম কম থাকে একটা কারণ, টাওয়ারের কিছু সমস্যা আমাদের আছে এটা কারণ, তারপরে ঘনবসতি একটা কারণ। তারপরেও কোয়ালিটি আগের চেয়ে ডেভেলপ করতেছে, আমরা আশা করতেছি আরও কোয়ালিটি ডেভেলপ করবে। করোনা প্রকোপের শুরুর দিকে মোবাইলের সচল সংযোগ কমে গেলেও বাড়ে ডেটার ব্যবহার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে কয়েক মাস আগে ধর্ষণের শিকার এক নারী আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ধর্ষণের সেই মামলার সূত্র এবং পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন ফাতেমা বেগম। পরিবারের সদস্যরা জানান, ফাতেমা বেগম তার স্বামীর এক আত্মীয়ের বাসায় কয়েকদিন যাবৎ অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যার পর ওই বাসাতেই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার স্বামী সোহেল শেখ। পরে পুলিশকে খবর দিলে রাতেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার স্বামীকে। ফাতেমা জুন মাসে ধর্ষণের শিকার হন। গত 4 অক্টোবর তিনি নিজেই বাদী হয়ে দক্ষিণখান থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় 2 আসামি কারাগারে আছে বলেও জানায় পুলিশ। এর বাসা কিন্তু এটা না, এটা হচ্ছে আমার বাসা। আমার ভাই বিপদে পড়ছে, ওই বাসা থাকতে পারে না, তখন আমার কাছে আসছে, আমি আশ্রয় দিচ্ছি। ওদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হইতো, স্বামীর মধ্যে ঝগড়াঝাটি হইতো। সর্বশেষ যে পরশুদিন রাতে 2টার সময় স্বামী কিছু মাইক দিয়েছিল, হয়তো ওইটাকে কেন্দ্র করে হতে পারে যে অবশেষে মারা গেল শেরপুরের শ্রীবর্দীর নির্যাতিত শিশু গৃহকর্মী সাদিয়া আক্তার। 27 দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া গৃহকর্মী হিসেবে কাজ করত খামারিয়াপাড়ার আহসান হাবিব শাকিলের বাসায়। 25শে সেপ্টেম্বর নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সাদিয়া। সে সময় তার মাথা সহ পুরো শরীরে ছিল আঘাতের চিহ্ন। পরে এলাকাবাসী 999-এ ফোন করলে তাকে উদ্ধার করে পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে। গ্রেপ্তার করা হয় আহসান হাবিব শাকিলের স্ত্রী ঝুমুরকেও। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে আছেন। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইজিসিতে 500 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় আফ্রিকার দেশটি। এছাড়াও এই অভিযোগপত্রের সাথে অতিরিক্ত আরও 5000 পৃষ্ঠার সহায়ক তথ্য উপাত্ত জমা দেয় গাম্বিয়া। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার সরকার কিভাবে দায়ী এই সকল নথিপত্রে তা তুলে ধরা হয়। এদিকে গাম্বিয়ার দায়ের করা মামলাকে সমর্থন করে আবেদন পেশ করবে নেদারল্যান্ডস এবং কানাডাও। গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। প্রাথমিক শুনানির পর এই বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে 4 দফা অন্তর্বর্তী পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দেন এই আদালত। করোনা মোকাবিলায় ব্যর্থতা ও কট্টর অভিবাসন নীতির কারণে মার্কিন নির্বাচনে বেশিরভাগ অভিবাসীর সমর্থন পাবেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, পরবর্তী প্রেসিডেন্ট যেই হোক তার কাছ থেকে বাণিজ্য সুবিধা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা চাইবে বাংলাদেশ। 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। অর্থনৈতিক শক্তি আর সামরিক সক্ষমতায় বিশ্বের 1 নম্বর এ পরাশক্তি দেশটির নেতৃত্বে কে আসছেন সেদিকে নজর রাখছে বাংলাদেশ সহ সারা বিশ্ব। দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীরাও অপেক্ষা করছেন ভোটের জন্য।
সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের বিভাজনের রাজনীতির কারণে অভিবাসী জনগোষ্ঠীর সমর্থন তিনি পাবেন না। তবে সব সমীকরণ বদলে দিতে পারে ইলেকটোরাল কলেজ পদ্ধতি। আর একজন প্রেসিডেন্ট চায়না ভাইরাস বলতে গিয়ে চায়না ইজ এ ডার্টি কান্ট্রি, সে বললো ইন্ডিয়া ইজ অলসো ডার্টি কান্ট্রি। তো এটা 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 মাইন্ডসেট বোঝা যায় যে ও কিভাবে দেখে। যদিও মোদী সাহেবের খুব বন্ধু, ব্যক্তিগত বন্ধু, কিন্তু আসলে হচ্ছে তার একটা রেসিস্ট বেন্ট অফ মাইন্ড, সেটা প্রকাশ পেল সারা পৃথিবীর ব্যক্তিগত বন্ধু, কিন্তু আসলে হচ্ছে তার একটা রেসিস্ট বেন্ট অফ মাইন্ড, সেটা প্রকাশ পেল সারা পৃথিবীর কাছে। তবে কিছুটা ভিন্ন মত রাষ্ট্রবিজ্ঞানী ইমতিয়াজ আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে, যুক্তরাষ্ট্রের মোট জনশক্তির ৭১% শ্বেতাঙ্গ হওয়ায় অভিবাসী বা আফ্রিকান আমেরিকানদের সমর্থন খুব বেশি প্রভাব ফেলবে না। আমি যদি ওইভাবে ক্যালকুলেট করি তাহলে যারা ইমিগ্রেন্টস ইত্যাদি তারা খুব একটা ম্যাটার করার কথা না। এর কারণ হচ্ছে যে তাদের ভোটার টার্ন আউট 2016 ভোটার টার্ন আউট যদি দেখি, যেখানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, সেটা ছিল 55.5%। এখন ওই 55.5%-এ বোঝা যাচ্ছে যে হোয়াইটদের একটা বড় অংশগ্রহণ ছিল। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। মোট রপ্তানির 1/5 যায় দেশটিতে। অন্যদিকে সৌদি আরবের পর সবচেয়ে বেশি রেমিটেন্সও আসে যুক্তরাষ্ট্র থেকেই। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা চেয়ে আসছে বাংলাদেশ। ভোটের পর এই বিষয়ে কোনো সুফল আসে কিনা তা জানতে এখন সময়ের অপেক্ষা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোনালদো চলে যাওয়ায় রং হারিয়েছে এল ক্লাসিকো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে অবশ্য মর্যাদা কমেনি এতটুকু। এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে নতুন মুখের ছড়াছড়ি। বদলেছে প্রেক্ষাপট। লা লিগায় সবশেষ ম্যাচে হার দু দলের। তবে চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের উড়ন্ত শুরুর বিপরীতে হতাশা রিয়ালের ভাগ্যে। ক্যাম্প নুতে শনিবার রাত ৮টায় শুরু দুই জায়ান্টের লড়াই। সময়ের সেরা তারাই যারা লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত। শ্রেষ্ঠত্বের জন্য তাদের যে লড়াই, স্বয়ংক্রিয়ভাবেই তাতে জুটে যায় তকমা মর্যাদার এল ক্লাসিকো। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। রোনালদো নেই, রয়েছেন মেসি। তবে সেটা প্রস্থানের প্রাণপণ চেষ্টা শেষে। সেরার লড়াইয়ে বড় আর পরীক্ষিত নাম হাতে গোনা। ছড়াছড়ি নতুনের। বিতর্ক, বাজে পারফরমেন্স, আর্থিক সংকট মাথায় রেখে প্রস্তুতি মহামারী পরবর্তী প্রথম এল ক্লাসিকো। শাখতার দোনেৎস্ক আর কাদিজের বিপক্ষে রিয়ালের যে হার, সেটার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। কথা বলা আরও কমিয়ে দিয়েছেন স্বল্পভাষী জেদান। প্রতিপক্ষের মাঠে মিশনে বড় ধাক্কা, চোট সমস্যা। মারিয়ানো, ইডেন হ্যাজার্ড, দানি কারভাহাল, ওডেগার্ড ও ওদ্রিজাল তালিকায় বড় নাম। গ্যালাকটিকোস বসের জন্য স্বস্তি, অনুশীলনের রামোসকে ফিরে পাওয়া। মাঠে লড়াইটা সহজ হবে না, কিন্তু নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আমরা। আগের ম্যাচে কি হয়েছে সেটা ভেবে লাভ নেই। আমি মনে করি পরিস্থিতি বদলে দেওয়ার সামর্থ্য দলের আছে। ছেলেরাও ভালো ফুটবল খেলার চেষ্টা করবে। রোনাল্ড কোমেনের অধীনে বার্সার শুরুটা স্বপ্রভিত। তবে হারের স্বাদ যে একেবারেই নেই তা নয়। গেদাফের কাছে হেরে পরের ম্যাচে কামব্যাকও করেছে কাতালানরা। সবশেষ দুই এল ক্লাসিকোতে জয়শূন্য কাতালান জায়ান্টরা। দেখা মেলেনি গোলেরও। বরাবরের মতো এবারও ভরসা এল ক্লাসিকো ইতিহাসের সর্বোচ্চ ২৬ গোল করা মেসি। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইয়ের সবশেষ ৪২৫ মিনিট কোনো গোল পাননি আর্জেন্টাইন মহাতারকা। ম্যানেজার হিসেবে এল ক্লাসিকো যাত্রা কেমন হবে রোনাল্ড কোম্যানের, সেটি অনেকটাই নির্ভর করছে এলএম10-এর ওপর। কোনো খেলোয়াড়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সব ম্যাচে হেরেছি। ছেলেদের কাছ থেকে জোরালো প্রতিক্রিয়া দেখতে চাই। এনসু ফাতি সহ সব তরুণ খেলোয়াড়দের সামনে ভালো সুযোগ নিজেদের প্রমাণের। ৪ ম্যাচে ১ হার আর ১ ড্রয়ে পয়েন্ট টেবিলের ৯ বার্সা। ১ ম্যাচ বেশি খেলেছে রিয়াল, ৩ জয় নিয়ে অবস্থান ৩-এ। মর্যাদার লড়াই। তবে পয়েন্ট টেবিলের অবস্থানে চলে আসছে আত্মসম্মান আর অস্তিত্বের প্রসঙ্গ। দুঃসময় কি পথ দেখাবে নতুনরা? এল ক্লাসিকোতে আত্মপ্রকাশের অপেক্ষায় হয়তো নতুন মহাতারকা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সকালে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।